কে যাবে ফাইনালে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? দুই দলেরই কিছু শক্তিমত্তা আছে এবং কিছু দুর্বলতাও আছে। এই দুইটা বিষয় নিয়ে আজকে আসলে আলোচনা করব। আর্জেন্টিনার কিছু শক্তি এবং দুর্বলতা নিয়ে, ইংল্যান্ডের কিছু শক্তি এবং দুর্বলতা নিয়ে। শুরুতে একটা অবাক করা তথ্য দেই। এবারের বিশ্বকাপের যে 4 দল সেমিফাইনালে উঠলো, তারা 4 দল কিন্তু আইসিসি র্যাঙ্কিং এর শুরু থেকে 4 নাম্বার পর্যন্ত। এই পর্যন্ত যত বিশ্বকাপ হয়েছে এখন পর্যন্ত এরকম মিলে কোনো সেমিফাইনাল হয়নি। কথা না বাড়িয়ে দুই দলেরই শক্তি এবং দুর্বলতা এই দুইটা নিয়ে কথা বলি। তার আগে আরেকটা কথা বলে নেই, আলোচনার শেষে কিন্তু একটা চমকপ্রদ ইনফরমেশন আছে, অবশ্যই কথাটি শুনে যাবেন। প্রথমে ইংল্যান্ডের শক্তি এবং দুর্বলতা নিয়ে কিছু কথা বলি। ইংল্যান্ডের মূল শক্তি হচ্ছে তাদের সুগঠিত দল। তারা ইদানিং খুব সুগঠিতভাবে তাদের খেলা পরিচালনা করে আসতেছে, আর এই সুগঠিত দলই তাদের মূল শক্তি। এছাড়া হ্যারি ক্যান, সাকা, বেলিংহাম এরকম বিশ্বমানের প্লেয়ার কিন্তু তাদের দলে আছে এবং তারা কিন্তু খুব ভালো ছন্দে আছে। তাদের ছন্দ যদি মিলে যায় তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। এছাড়া ইংল্যান্ডের প্লেয়ারদের যদি আপনারা লক্ষ্য করেন, তাদের প্লেয়ারগুলো শারীরিকভাবে অনেক শক্তিশালী। এটাও আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ, কারণ আর্জেন্টিনার প্লেয়ারগুলো শারীরিকভাবে ইংল্যান্ডের প্লেয়ারের তুলনায় অনেকটাই দুর্বল। তাদের সর্বশেষ শক্তি হচ্ছে নরওয়ে ম্যাচ। তারা যেভাবে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে আসলো, আর নরওয়ে যেভাবে আসলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিল, এরকম একটা নরওয়েকে হারিয়ে তারা এখন বর্তমানে অনেক আত্মবিশ্বাসের মধ্যে আছে যে আমরা ভালো কিছু করতে পারবো আর্জেন্টিনার সাথে। এবার আসে ইংল্যান্ডের দুর্বলতার ব্যাপারে। আসলে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে ইংল্যান্ড শুরুর দিকে একটু স্লো খেলে। এখন এই স্লো খেলার সময় আর্জেন্টিনা যদি কোনোভাবে লিড নিয়ে ফেলে, আর্জেন্টিনা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল, তারা কিন্তু ডিফেন্ডে খুবই ভালো। তো তারা যদি কোনোভাবে শুরুতে লিড নিয়ে ফেলে তাহলে এটা ইংল্যান্ডের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত হচ্ছে ইংল্যান্ড দ্রুত পাসিং খেলায় অনেকটাই চাপে পড়ে যায়, আর আর্জেন্টিনা কিন্তু দ্রুত পাসিং খেলে, আর এই দ্রুত পাসিং খেলা মোকাবেলা করতে ইংল্যান্ডের অনেকটাই হিমশিম খেতে হবে বলে আমি মনে করি। আরো একটি ব্যাপার আছে, ইংল্যান্ড বড় কোনো আসরের বড় ম্যাচে তারা অনেকটাই চাপে থাকে, আর এই চাপের কারণে তারা অনেকটাই পিছিয়ে যায়। এবার আসি আর্জেন্টিনার শক্তি এবং দুর্বলতার ব্যাপারে। আর্জেন্টিনা মূলত সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের বড় আসরে বড় ম্যাচে তারা চাপে থাকে না, তারা খুব ভালোভাবে কামব্যাক করতে পারে। আমরা দেখলাম কেপ ভার্দের সাথে বলি, এরপরে মিশরের সাথে বলি, এরপরে সর্বশেষ ম্যাচটা যে আমরা দেখলাম এই যে সুইজারল্যান্ডের সাথে, এদের সাথে কিন্তু আর্জেন্টিনা প্রথম দিকে পিছিয়ে যেয়ে অনেক ভালোভাবে কামব্যাক করছে। এইটা হচ্ছে তাদের প্রথম শক্তি। তাদের দ্বিতীয় শক্তি হচ্ছে, আপনারা খেয়াল করবেন, মেসি কিন্তু প্রথম 3টা ম্যাচে ধারাবাহিকভাবে গোল করছিল। এরপরে আলভারেস এবং হচ্ছে লাউটারো মার্টিনেস এই দুইজন কিন্তু পরে গোল করে আসতেছে, মানে এটা কিন্তু তাদের একটা ভালো উন্নতি। মানে মেসি নির্ভর না, মেসিও গোল করছে শুরুর দিকে, কিন্তু পরবর্তীতে আলভারেস এবং মার্টিনেস দুইজনে লিড নিয়ে নিয়ে আসলে মূলত দলকে এগিয়ে নিছে, এটা তাদের জন্য বড় একটি শক্তি। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে মিডফিল্ডে আছে ফার্নান্দে এবং অ্যালিস্টার, এরা দুইজন কিন্তু খুব ভালো ছন্দে আছে। এই মিডফিল্ডে ভালো ছন্দে থাকাটা আর্জেন্টিনার জন্য অনেক স্বস্তিদায়ক একটা ব্যাপার। এবার আসি আর্জেন্টিনার দুর্বলতার ব্যাপার নিয়ে। আর্জেন্টিনার একটা জিনিস লক্ষ্য করবেন, ইদানিং তাদের ডিফেন্ডিং খুবই দুর্বল হয়ে পড়ছে। আসলে তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল বলা হলেও তারা কিন্তু সেই কেপ ভার্দে থেকে শুরু করে যতগুলো ম্যাচ খেলছে তাদের ডিফেন্ড খুবই দুর্বল, এবং তারা অতি দ্রুত কাউন্টার অ্যাটাক খায়। আপনারা যদি ম্যাচগুলো বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তারা কাউন্টার অ্যাটাক খুব ভালো খায়। মানে কেপ ভার্দের সাথেও কিন্তু কেপ ভার্দে অনেকগুলো কাউন্টার অ্যাটাক করছে। এমনকি তারা যে কেপ ভার্দের পরে যে ম্যাচ মিশরের সাথে খেলো, মিশরের সাথে কিন্তু তারা খুব ভালো একটা চাপে পড়ছিল এই ডিফেন্ডিং নিয়ে। এবং সর্বশেষ এই যে ম্যাচটা যে সুইজারল্যান্ডের সাথে খেললো, সুইজারল্যান্ড যদি লাল কার্ড না পাইতো, তারা কিন্তু লাল কার্ড পাওয়ার আগে এরা কিন্তু খুব ভালো অ্যাটাক করতেছিল, কিন্তু যখনই তারা লাল কার্ড পেয়ে 10 প্লেয়ারের খেলা শুরু করলো তখন তারা অনেকটাই নিজেরাই ডিফেন্ডিং এ চলে আসছিল, বিধায় কিন্তু শেষের দিকে গিয়ে আর্জেন্টিনা তাদের ভালো অ্যাটাক করতে পারছে এবং ওই অ্যাটাকের কারণেই তারা পরবর্তী 2টা গোল করতে পারছিল। তৃতীয় আরেকটি সমস্যা আর্জেন্টিনার আছে, তারা ক্লান্ত হয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন আর্জেন্টিনা যখন প্রথম খেলা শুরু করে তখন অনেক স্পিডে খেলে, যত ম্যাচ গড়াতে থাকে তারা কিন্তু ধীরে ধীরে ক্লান্ত হতে থাকে। এই কারণেই দেখবেন যে আর্জেন্টিনা স্লো ম্যাচ খেলে, মানে তারা অল্প ছোট ছোট পাস দিয়ে দিয়ে স্লো ম্যাচ খেলে, এই কারণে যাতে তারা অস্থির না হয়, মানে শারীরিকভাবে যাতে দুর্বল হয়ে না পড়ে। তাদের প্লেয়ার গুলো আসলে শারীরিকভাবে দুর্বল, এই জায়গা থেকে আসলে ইংল্যান্ডের থেকে তারা অনেকটাই পিছিয়ে থাকবে। আমি ওই যে আগের বার যেটা বললাম যে ইংল্যান্ডের প্লেয়ার গুলো কিন্তু অনেক শক্তিশালী। আসলে ফুটবল কিন্তু শরীরের শক্তিরও একটা খেলা,
যে যত গায়ের জোর নিয়ে থাকবে তার খেলা তত ভালো হবে। এবার আসি শেষে যে চমকপ্রদ একটা কথা বলতে চাইছিলাম সেই কথা। আসলে এইটাই কিন্তু সেই ইংল্যান্ড যে ইংল্যান্ডের সাথে 1986 সালে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে সেই ম্যাচ জিতেছিল কোয়ার্টার ফাইনালে। এটা কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে আলোচিত একটা ঘটনা। অনেকে এটাকে কলঙ্কিত একটা ম্যাচ বলে এবং ওই ম্যারাডোনা ট্রফিটাকেই মূলত কলঙ্কিত বলে। এটাই হচ্ছে আসলে মূলত সেই চমকপ্রদ কথাটি, যে কথাটি বলতে চেয়েছিলাম শুরুতে। তো আসলে মাঠে কে জিতবে কে হারবে এটা আসলে মাঠে প্রমাণিত হবে, কারণ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এরা দুইজন এত কাছাকাছি দল। যেমন আর্জেন্টিনা বর্তমানে কিন্তু শীর্ষ নাম্বার স্থানীয়তে থাকলেও, মানে ফিফা র্যাঙ্কিং এ থাকলেও, তারা কিন্তু গতকালকেও 3 নম্বরে ছিল এবং ইংল্যান্ড কিন্তু 4 নম্বরে। মানে মাঠেই প্রমাণিত হবে আসলে কে ভালো কে মন্দ। তারা খুবই ক্লোজ দল। আমি আমার দিক থেকে প্রেডিকশনের দিক থেকে মনে করি যে বর্তমান যে পারফরমেন্স, আর্জেন্টিনা আসলে একটু ব্যাকফুটে আছে। আমি যতটুকু আমার প্রেডিকশনে মনে করি ইংল্যান্ড 55% এবং আর্জেন্টিনা 45% ম্যাচ জেতার সম্ভাবনা। আমি আসলে এই ম্যাচটাতে আমি আর্জেন্টিনাকে একটু পিছিয়ে রাখবো, পুরোপুরি না, একটু পিছিয়ে রাখবো। যে কোনো সময় খেলার মোড় যে কোনো দিকে মোড় নিতে পারে। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের প্রেডিকশন কি, কে জিততে পারে, আপনাদের ফেভারিট দল কে, কি হতে পারে এই দলের ফলাফল। কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।